নো ড্যাড, এটা হতে পারে না। আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। তুমি ভাবলে কি করে আমি একটা গ্রামের মেয়েকে বিয়ে করব? কেন? সমস্যা কোথায় গ্রামের মেয়েকে বিয়ে করতে? গ্রামের মেয়েরা কি মানুষ না? ওরা আবার মানুষ নাকি? না জানে ভদ্রতা, না জানে শুদ্ধভাবে কথা বলতে। গাইয়া ভূত কতগুলো। লিসেন ড্যাড, আই এম নট ইন্টারেস্টেড দ্যাটস লাইক গার্লস, ওকে? সো ডোন্ট টেল মি অ্যাগেন প্লিজ ড্যাড, আই কান্ট ডু দিস। ইউ আর ওয়ার্নিং মাই সন। এখন গ্রাম অনেক এগিয়ে গিয়েছে। এখন গ্রামে মানুষ অনেক বদলে গিয়েছে। আর মেয়েটি এডুকেটেড, অনেক ভালো একটি মেয়ে। আমি আশা করি ও তোমার সাথে ঠিক মানিয়ে নিতে পারবে। আর সবচেয়ে বড় কথা, ও আমার ছোটবেলার বন্ধুর মেয়ে। আর তাছাড়া তোমাদের বিয়ে আমরা অনেক আগেই ঠিক করে রেখেছিলাম। কথা ছিল তুমি দেশে ফিরলেই বিয়েটা হবে। তাই আর দেরি করতে চাই না। আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, আর আমি আমার কথা রাখবো কাব্য। সরি ড্যাড, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি বিয়েটা করছো, দ্যাট মাই ফিক্সড, ওকে? নো ড্যাড, দ্যাটস নট পসিবল। ভেবে বলছো তো? এখানে আবার ভাবাভাবির কি আছে ড্যাড? অবশ্যই ভাবার আছে। তুমি যদি এই মেয়ে বিয়ে না করো, তাহলে আমি তোমাকে আমার সব সম্পত্তি থেকে বঞ্চিত করব। হোয়াট? ইয়েস মাই সন। তুমি যদি আমার কথা না ভাবো, আমার সম্মানের কথা না ভাবো, তো আমি ভুলে যাব তুমি আমার ছেলে। এখন ভেবে দেখো কি করবে। চয়েস ইজ ইয়োর। বলে চলে যায় মিস্টার আমির চৌধুরী। ড্যাড, ড্যাড, লিসেন টু মি ড্যাড। ওফ ড্যাম ইট! রেগে হাতের কাছে ফুলদানিটা ভেঙে ফেলে। কাব্য এই গল্পের হিরো। গতকাল আমেরিকা থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে, আর বাকিটা পরে জানতে পারবেন। কাব্যর ফুপি তখন রুমে আসে আর কাব্য বলে, ফুপি শুনছো কি বলছে ড্যাড? আমি থাকবো না এখানে, চাই না আমার কিছু। তবু আমি এই গ্রামের কোনো গাইয়া মেয়েকে বিয়ে করবো না। ও নো মাই সন, রিল্যাক্স। দেখো, এখন মাথা গরম করলে চলবে না। কুল ডাউন মাই সন। কি বলছো? কিভাবে মাথা ঠান্ডা করবো? ড্যাড কিভাবে করতে পারলো এমনটা আমার সাথে? বলা নেই শোনা নেই, কোনো এক্সো কল্ড মেয়ের সাথে বিয়ে করতে হবে বলে গেলেন। তুমি কিছুটা করো না প্লিজ। উফ, দেখো আমি ভাইয়ার সাথে কথা বলছি। এখন আমাদের কাছে এই বিয়েটা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি বলি কি, এখন বিয়েটা করেই নাও, তারপর কোনো এক বাহানা দিয়ে ডিভোর্স দেওয়া যাবে। হোয়াট? কি বলছো এসব? ঠিক বলছি। এখন আর না করো না। ভাইয়ের উপর আর কথা বলো না। ভাইয়ার শরীরটা এমনি ঠিক নেই। প্লিজ মাই সন, ডোন্ট সে নো প্লিজ। কিন্তু কোনো কিন্তু না, আমি যাচ্ছি ভাইয়াকে বলতে তুমি এই বিয়েতে রাজি, ওকে? দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। বউ সেজে বসে আছে গল্পের নায়িকা সোনিয়া ইসলাম মিষ্টু। কি হলো এটা হঠাৎ করে? সব কিছু কেমন যেন অদ্ভুত লাগছে। হঠাৎ ভাইয়া এসে জানিয়ে দিল বিয়ে করতে হবে বাবার ছোটবেলার বন্ধুর ছেলেকে। বাবা মৃত্যুর আগে তার বন্ধুকে কথা দিয়েছেন, বাবার শেষ ইচ্ছে রাখতে হবে আমাদের। তাই আমাকে বিয়েটা করতে হবে, না হলে আমার বাবার আত্মা কষ্ট পাবে, মাথা নিচু হয়ে যাবে সবার। এমনভাবে বলল যে আমি কিছুতেই না করতে পারলাম না। ছোট থেকেই বাবা মা চলে যাওয়ার পর ভাইয়াই অনেক বড় করেছে, খুব আদর যত্ন বড় করেছে, কখনো কোনো অভাব বুঝতে দেয়নি। আমি ভাইয়ার সব কথা শুনে এসেছি, মুখের উপর কোনো কথা বলিনি। ভাইয়ার সব কথাকে আদেশ ভেবে পালন করেছি। তাই আমার শ্বশুরের কথায় ভাইয়াও রাজি হয়ে যায়। ভাইয়া জানি এই পরিবারের সবাই খুব ভালো, কিন্তু ভাইয়া চায়নি এত তাড়াহুড়ো করে বিয়েটা দিতে। কিন্তু জানি না কেন আমার শ্বশুর একটু বেশি তাড়াহুড়ো করেই, যাক সেসব কথা। তবুও মনে একটা কিন্তু তো থেকেই যাচ্ছে। কি করবে বুঝতে পারছিল না, তাই একরকম বাধ্য হয়ে বিয়েটা করতে হলো মিষ্টুকে। এমন না যে তার কারোর সাথে রিলেশন আছে। মিষ্টু কখন এসব রিলেশন নিয়ে ভাবেইনি। এসব মিষ্টুর কাছে সব সময় ন্যাকা ন্যাকা লাগতো, তাই এসব নিয়ে কখনো ভাবেইনি সে। কিন্তু তার বিয়েটা যে এইভাবে হবে এটাও কখনো ভাবতে পারেনি। না জানে ছেলেটি সম্পর্কে, না জানে তার পরিবারের সম্পর্কে। সে মেবি প্রথম মেয়ে যে কিনা তার শ্বশুর বাড়ির সম্পর্কে কিছুই জানে না। বাবার বন্ধুকে ছোটবেলায় দেখেছিল, আর আজ দেখে অনেক ভালো মানুষ মনে হলো মিষ্টুর কাছে। এইভাবে বসে থাকতে থাকতে পায়ে ঝিম ধরে গেছে।
3 ঘন্টা থেকে বসে আছে মিষ্টু, আর ভালো লাগছে না। হঠাৎ দরজা খোলার শব্দ পেল সে। মনে হয় তার স্বামী এসেছে, তাই খাট থেকে নেমে স্বামীর কাছে গেল সে। সবাই মিষ্টুকে বলে দিয়েছে কাব্য যখন আসবে তখন যেন তার পায়ে হাত দিয়ে সালাম করে মিষ্টু। মিষ্টু মাথার কাপড়টা আরেকটু টেনে নিল। যেই কাব্যকে সালাম করবে তখনই কাব্য বলে উঠল, হোয়াট ননসেন্স! কি হচ্ছে এসব? একদম ওর কাছে আসার চেষ্টা করবে না, ওকে? মানে আসলে সালাম করছিলাম, এটাই তো নিয়ম, তাই। বলেই সালাম করতে যায় আর কাব্য সরে যায়। ওয়েট, এসব ন্যাকামো আমার সাথে একদম করবে না বলে দিলাম। আর এসব করে কোনো লাভ হবে না, ওকে? সো ডোন্ট বি ট্রাই দিস অ্যাগেইন। আর লিসেন, আমি জাস্ট বাধ্য হয়ে তোমাদের মতো একটি গাইয়া মেয়েকে বিয়ে করেছি, কিন্তু আমি এই বিয়েটা মারি না। সো তুমিও আমার কাছে কিছু আশা করবে না, ওকে? আর খুব তাড়াতাড়ি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আর হ্যাঁ, এসব কথা যেন বাইরের কেউ না জানে, জানলে তোমার জন্য সেটা ভালো হবে না। যাও এখান থেকে, আমি ঘুমাবো। আর আমার বেডে আশেপাশেও যেন না দেখি, শুনেছো? নিচে বা সোফায় ঘুমাবে। বলেই পা থেকে মাথা পর্যন্ত একবার দেখল লাল বেনারসি শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মাথায় ঘোমটা দেওয়ার জন্য মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। কি হলো, এমন করে সংসারে দাঁড়িয়ে আছো কেন? ও হ্যালো। উফ, কি দেখেছে ড্যাড, আমার একটা গাইয়া ভূতের সাথে বিয়ে দিল, যার কিনা 12 হাত কাপড়ে 13 হাত ঘোমটা। ওনার কথাগুলো শুনে চোখ থেকে অটোমেটিক্যালি পানি পড়তে লাগলো। কি বলছেন উনি এসব? বিয়ের প্রথম দিনে যে এমন কিছু শুনবো ভাবতেই পারিনি। ওনার কথাগুলো শুনে যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছি, একটু নড়ার শক্তিও পাচ্ছি না। কি বলেন এসব? ডিভোর্স দেবে মানে কি? কেন জানি না, অনেক কষ্ট হচ্ছে ওনার কথাগুলো, নিতে পারছিলাম না কথাগুলো। অনেক প্রশ্ন মনের মধ্যে, কিন্তু কিছু বলার শক্তি নেই যেন আমার মাঝে। কি হচ্ছে আমার সাথে কিছু বুঝতে পারছি না। কিছু বলতে যাবো তার আগেই উনি একটা বালিশ ছুঁড়ে মারলেন আমার দিকে। যাও, যেখানে নিচে শুয়ে পড়ো, বাট আমাকে একদম ডিস্টার্ব করবে না। বলেই লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়লেন। অন্ধকার রুমে দাঁড়িয়ে আছি। এই রুমের মতোই যে আমার জীবনটাও অন্ধকারে কালো মেঘে ঘিরে ধরেছে আজ। কান্না করতে করতে নিচে বসে পড়লাম। কি করব আমি এখন? মিষ্টু তার ভাইয়াকে তো এসব জানাতে পারবে না, অনেক কষ্ট পাবে তার ভাই। এই বিয়েটা হওয়াতে অনেক খুশি ছিল তার ভাই, কি করে বলবে তার ভাইকে? তোমার বোনটা যে খুবই অভাগী, সুখ তার কপালে সয়নি। ভাইয়া, কি করব আমি? না, আমি এই বিয়েটা ভাঙতে দিব না। বাঙালি মেয়েদের সত্যিকারের বিয়ে একবারই হয়। আমি চেষ্টা করব বিয়েটা বাঁচাতে। আর কেন উনি আমার সাথে এমন করছে আমাকে জানতে হবে। এখন তো উনি ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। কাল সকালে কথা বলতে হবে। সমস্যা কি ওনার আমাকে নিয়ে? কান্না করতে করতে কখন যে চোখ লেগে এসেছিল বুঝতেই পারেনি মিষ্টু। ঘুম ভাঙলো দরজায় নক করার শব্দ শুনে। চারদিকে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে। একবার খাটের দিকে তাকিয়ে কাব্যর উপর চোখ পড়ে। কি সুন্দর ঘুমাচ্ছে, কাল তো দেখেনি। কি নিষ্পাপ লাগছে কাব্যকে। ফর্সা গায়ের রং, মাথার চুলগুলো অনেক সিল্কি, চুলগুলো কপালে এসে পড়েছে, অনেক কিউট লাগছে দেখতে। হঠাৎ করে রাতের কথাগুলো মনে পড়তেই চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মিষ্টুর। আবার দরজার আওয়াজে হুঁশ এলো মাথায় তার। মাথায় কাপড় দিয়ে দরজা খুলে দিল মিষ্টু। দেখে দুটা মেয়ে মিটমিট করে হাসছে। তাকে দেখে একজন বলল, কি গো, এত দেরি হলো দরজা খুলতে? এই, তুমি এখনো শাওয়ার নেওনি? না মানে আসলে থাক, আর বলতে হবে না। যাও, গিয়ে শাওয়ার নিয়ে রেডি হও তাড়াতাড়ি। তোমাকে সবার সাথে পরিচয় করে দেওয়া হবে। আর হ্যাঁ, আমি তোমার সম্পর্কে ভাবি, তোমার স্বামী বড় ভাইয়ের বউ, আর ও তোমার ননদিনী নিশি। আর বাকি সবাই নিচে ওয়েট করছে। তোমার সাথে তো আমাদের ঠিক করে কথাই হয়নি। যাক সেসব কথা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু পর আসছি আমরা, কেমন? জি। ওনারা চলে গেলেন। আমি গিয়ে শাওয়ার নিয়ে একটি শাড়ি পরে বের হলাম। মাথার চুলগুলো ঝাড়ছিলাম। হঠাৎ আয়নায় ওনাকে দেখতে পেলাম। কেমন করে যেন তাকিয়ে আছে। কাব্য হঠাৎ মুখে পানি আসাতে চোখ মেলে সামনে তাকা দিয়ে দেখতে পেল মেয়েটি ভেজা চুলে দাঁড়িয়ে আছে। দেখতে ভালোই লাগছে। মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত দেখে একটা নীল শাড়ি পরে দাঁড়িয়ে, কোমর অবধি ভেজা চুল, চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। একদম ছোট্ট পরীর মতো লাগছে কাব্যর কাছে। ও নো কাব্য, তোর পছন্দের মেয়ে হতেই পারে না। মেয়েটা আমাদেরকে ফিরতে চোখ ফিরিয়ে দিলাম। রাগি ভাব নিয়ে বললাম, কি হচ্ছে কি এসব? না মানে কি মানে করছো? একদম নাগামি করবে না। সকাল সকাল ঘুমটা নষ্ট করে এখন নাটক করা হচ্ছে। এমন সময় বাইরে থেকে কেউ দরজা নক করে বললো,
কি হলো, এভাবে আমার মুখ না দেখে দরজাটা খুলতে পারছো না? যাও। জি। কি গো নতুন বউ, দরজা খুলতে এত সময় লাগে নাকি? আর আমার দেবরটা উঠেছে নাকি? জি উঠেছেন। যাক, ভালো। চলো আমার সাথে, তোমাকে একটু সাজিয়ে দিই। এমনি তোমাকে না সেজেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, তবুও নিও, চলো আমার সাথে। কাব্য, তুমিও রেডি হয়ে নিচে আসো খাবার টেবিলে, কেমন? ওকে, আসছি। বলেই শাওয়ার নিতে গেল কাব্য। কাব্যর ভাবি মিষ্টুকে একটা রুমে নিয়ে আসলেন, হালকা করে সাজিয়ে দিলেন, তারপর নিচে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। সবাইকে পায়ে হাত দিয়ে সালাম করলো মিষ্টু। সবাই অনেক প্রশংসা করলেন। প্রতিবেশীরা, বাহ ভাবি, বৌমা তো খুবই মিষ্টি দেখতে আর লক্ষ্মী মতো। কি মিষ্টি ব্যবহার, তোমাদের ভাগ্য বলতে হবে, এমন বৌমা পেয়েছো। বেঁচে থাকো মা। আজকালকার মেয়েরা তো পায়ে হাত দিয়ে সালাম তো দূরে থাক, ভদ্রতাও ভুলে গিয়েছে। কিন্তু তোমার বৌমা এখনকার দিনের মেয়ে হয়ে ও সবার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমার শাশুড়ি সবার কথা শুনে খুশি হলেন। সবাই ভালো ভালো কথা বলছিল। হঠাৎ একজন মহিলা বলে উঠলেন, করবেই তো, গ্রামের মেয়ে বলে কথা। অতটা স্মার্ট হতে পারিনি এখনো। তা মেয়ে তো দেখতে শুনতে ভালোই, কিন্তু গ্রামের মেয়ে কি পারবে আমাদের সোসাইটিতে মানিয়ে নিতে? আর সব থেকে বড় কথা, কাব্যের সাথে মানিয়ে নিতে পারবে কি? তাছাড়া কাব্য আমেরিকা থেকে লেখাপড়া করে এসেছে, এই মেয়েকে কি পছন্দ হবে? ভাই সাহেব যে কী দেখে এই সিদ্ধান্ত নিয়েছে আল্লাহই জানে। কেন পছন্দ হবে না ভাবি? আমার বৌমা কম কিসের? আর গ্রামের মেয়েরা ব্যহিয়াপনা করতে পারে না শহরের মেয়েদের মতো, তাই তারা অবহেলিত হবে কেন? আর আমি খুশি আমার স্বামীর সিদ্ধান্তে। আপনারা তো আমার বৌমার সাথে কথা বলেন, কেউ কি বলতে পারবেন বৌমা গ্রামের মেয়ে? আর ভাবি, স্মার্টনেস বলতে কি আপনার মেয়েকে বোঝায়, যে ছোট ছোট কাপড় পরে রাত করে বাড়ি ফেরে? আপনাদের কথা শোনা তো দূরের কথা, উল্টো আপনাদের মুখের ওপর বেয়াদবি করে, একে বলে স্মার্টনেস? তাহলে তো বলবো ভাগ্যিস আমার বৌমা গ্রামের মেয়ে। ভাবি, আপনি কিন্তু বাড়িতে ডেকে অপমান করছেন। অপমান আমি না, আপনি জেসে হচ্ছেন। আপনাকে এখানে আমার বৌমার ভুল ত্রুটি বিচার করার জন্য ডাকা হয়নি। নতুন বউ দেখতে এসেছেন, ভালো কথা, দেখে খেয়ে দিয়ে চলে যাবেন। বড় বৌমা, ছোট বৌমাকে এখান থেকে নিয়ে যাও। তারপর কাব্যের ভাবি মিষ্টুকে ওখান থেকে নিয়ে আসলেন। আজ মিষ্টুর শাশুড়ি মা যেভাবে তার জন্য কথা বললেন, মনে হলো যেন তার নিজের মা। কিন্তু ওই মহিলার কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল মিষ্টুর। আচ্ছা, গ্রামের মেয়ে নিয়ে এদের সমস্যা কোথায়? গ্রামে কি মানুষ থাকে না নাকি? এরা মানুষ না? কাব্যর ভাবি মিষ্টুকে সান্ত্বনা দিলেন। মিষ্টুর মন ভালো করার জন্য ফাজলাম শুরু করেছেন কাব্যর ভাবি আর নিশো, মিষ্টুকে হাসানোর জন্য। কিন্তু তার এখন ইচ্ছে করছে কাব্যর সাথে কথা বলতে। কেন এমন ব্যবহার করছে কাব্য তার সাথে? কি করেছে সে? আর ডিভোর্স বা কেন দিবে বলল কাল রাতে? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না মিষ্টু। কি ভেবেছেন কি ডিভোর্স দেবেন বলেই হলো নাকি? হ্যাঁ, মামা বাড়ির আপনার বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি? যখন ইচ্ছে হবে করবে, যখন ইচ্ছে হবে ভেঙে দেবে? এটা তো হতে পারে না। আমাকে ওনার সাথে কথা বলতেই হবে। এই পরিবারের সব মানুষ কত ভালো ব্যবহার, আর উনি যে এমন কেন কে জানে। আর এখানকার কারোর তো কোনো তুলনা হয় না। সব মেয়েরা ঠিক যেমন শ্বশুর বাড়ি চায়, ঠিক তেমনই। সবার কথা শুনে মনে হচ্ছে যেন আমি তাদের কত দিনে চেনা আপন কেউ। আমার তো মা বাবা নেই, ভাইয়া আর দাদি নিয়ে আমার পরিবার ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমার পরিবারটা পূর্ণ হয়েছে। মার মতো শাশুড়ি, বাবার মতো শ্বশুর, বড় ভাইয়ের মতো ভাসুর, ছোট বোন, বড় বোনের মতো ভাবি, সব পেয়েছি সব। নিজেকে আজ খুব ভাগ্যবতী মনে হচ্ছে। কিন্তু উনি তো আমাকে পছন্দ করেন না। সবাই এত ভালো, শুধু উনি এমন কেন কে জানে। রাক্ষস একটা, সব সময় শুধু ধমক দিয়ে কথা বলে, মুখে একটু মিষ্টি কথা নেই। রাম ছাগল ছানা, সব সময় শুধু রাগ আর রাগ। কেন রে, একটু ভালো করে কথা বললে কি হয় তোর? সে যাই হোক না কেন, মিস্টার হাজব্যান্ড, আপনাকে তো আমি ঠিক করবই, জাস্ট ওয়েট। নিজের মনে মনে বলছি এসব। ভাবি নানা ধরনের মজা করছে, হাসাহাসি করছে আমাকে নিয়ে, কিন্তু আমি চিন্তা করছি ওনার কথা।
কি সমস্যা ওনার আমাকে নিয়ে সেটা আগে জানতে হবে। কি গো, কি তো ভাবছো? বরের কথা বুঝি? যাবে তো বরের কাছে, চিন্তা করো না, একটু ওয়েট করো, আমরাই নিয়ে যাব তোমার বরের কাছে। বাবা, একদিনে এত ভালোবাসা ভাবা যায়? আরও নানান ধরনের কথা বলছে আর হাসাহাসি করছে। এখানে আমরাও যে আছি, আমাদের কাছে একটু থাকো না গো। উফ, আল্লাহ দড়ি ফালাও, আমি উপরে উঠা যাই, লজ্জায় মাটিতেই মিশে যেতে ইচ্ছে করছে। তা কি কি কথা হলো তোমাদের মধ্যে যে আমার দেবরজিকে চোখে হারাচ্ছ? বলো না, বলো, আমরাও একটু শুনি, বলো বলো না। আমার দেবর খুব বেশি ভালোবেসেছে বুঝি? ভালোবাসা? এখন অব্দি একটু ভালো করে কথাই বলেনি, আর ভালোবাসা? চুপ করে আছি আর আমাকে নিয়ে নানান ধরনের মজা করছে আর হেসে চলেছে সব। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। তারপর নিচে আসলাম, সবাই সবাই খেতে বসছে। আমাকেও জোর করে বসিয়ে দিলেন ওনার পাশে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওনার দিকে তাকিয়ে কেমন ভূতের মতো লাল লাল চোখ করে আমার দিকে তাকাচ্ছে। আমি মাথাটা নিচু করে আবার তাকিয়ে রেখে সেই একইভাবে রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। উফ আল্লাহ, রহমত করো, এই রাক্ষসের হাত থেকে বাঁচাও এই বাচ্চা মেয়েটাকে। কিছুক্ষণ পর সবার সামনে এভাবে খেতে যেন খুব লজ্জা লাগছিল, তাই কিছু খেতে পারছিলাম না, আর উনি চুপচাপ খেয়ে যাচ্ছেন। তখন ভাবি বলে ওঠেন, কি গো কাপু, তুমি তো দেখি একাই শাড়ির মতো খেয়ে যাচ্ছ। তোমার পাশে যে তোমার একমাত্র বউ কিছু খাচ্ছে না, সেটা দেখছো না? তা আমি কি করতে পারি? যার খেতে ইচ্ছে করবে সে খাবে, না হলে খাবে না। কাব্য, এটা কি ধরনের ভদ্রতা? ও নতুন এসেছে আর তুমি ওর সাথে মিক্সড বিহেভ করছো। সরি ড্যাড। আর যেন এমনটা না হয়। কি হয়েছে বৌমা, তুমি খাচ্ছ না কেন? জি মানে আমার খাওয়া হয়ে গিয়েছে বাবা, আর পারছি না। সে কি মা, তুমি তো কিছুই খাওনি, আর একটু মাংস দিই? না মা, আমি সত্যি আর পারছি না। আমার মনে হয় বৌমা আমাদের সামনে খেতে লজ্জা পাচ্ছে। বৌমার খাবারটা রুমে দিয়ে যাও। না বাবা, তার কোনো প্রয়োজন নেই। তোমার বাবা ঠিক বলেছে, তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, কেমন? যাও ছোটু, তোমার ছোট মাকে নিয়ে যাও। তো দাদু ভাই? কাব্যর বড় ভাবির একমাত্র ছেলে, 5 বছরের, খুবই মিষ্টি আর কতগুলো কিউট। ওকে দাদুন, ছোট আম্মু চলো আমার সাথে। জি, তারপর আর কি, এসে পড়লাম নিজের রুমে মিস্টার ছোটুর সাথে। ছোট আম্মু আমাকে কোলে নাও না প্লিজ। এসো ব্যাপারটা, তোমার নাম কি জানতে পারি? আমার নাম শুভ, সবাই আমাকে ছোট বলে। তোমার নাম কি? মা, তোমার নামটা তো তোমার মতোই কিউট। জানো তো আম্মু, তুমি খুবই ভালো, মিত্তির মতো মিত্তি উম্মা। তাই নাকি? কিন্তু আমার থেকেও যে আমার ছোট্ট বাবাটা অনেক মিষ্টি কিউট, তা কি তুমি জানো? গালে আর একটি পাপ্পি দিয়ে। জানি তো আম্মু, তুমি থাকো, আমি তোমার জন্য এতগুলা চকলেট আনি। ওকে বলেই দৌড়ে চলে গেল। আর উনি রুমে আসতেই ওনার সাথে আমাকে কথা বলতে হবে, কিন্তু উনি আমাকে ইগনোর করে কিছু একটা খুঁজতে লাগলেন। আবার ফোনটা কোথায়? উফ, কোথায় যে রেখেছি, কোথায় গেল? উনি ফোন খুঁজতে লাগলেন। আমি তাকিয়ে দেখি ফোনটা বেডের কোণায় একটু দেখা যাচ্ছে। আমি গিয়ে ফোনটা নিলাম। এই যে আপনার ফোন। উনি হঠাৎ হাত থেকে ঝাটকা দিয়ে নিয়ে নিলেন। একদম আমার স্ত্রী সাজার চেষ্টা করবে না বলে দিলাম, আর কোনোদিন আমার জিনিসে হাত দেবে না, কথাটা যেন মনে থাকে, বুঝাচ্ছ? আর হ্যাঁ, কি ভেবেছো আমার পরিবারকে বশ করেছো বলে আমাকেও পারবে? কি বলছেন এসব? আমি আপনার স্ত্রী সাজার চেষ্টা করব কেন? আমি তো আপনার বিয়ে করা বউ। আর কি সব বস টস কথা বলছেন আপনি? কেনই বা এগুলো করতে যাব? আমি না এই বিয়েটা মানি না, আর না তোমাকে বউ, বুঝেছো? আর তুমি কি ভেবেছো আমি তোমাদের মতো মেয়ের সম্পর্কে কিছুই জানি না? কি জানেন আপনি? আর আমার মতো মেয়ে মানে কি? মানেটা খুবই সিম্পল। তোমাদের মতো গ্রামের মেয়েরা খুব ভালো করেই জানো কি করে মানুষকে বশ করতে হয়, আর একদিনে আমার পরিবারের সবাইকে কেমন করে হাত করে দিয়েছো। আমার বাবাকে তো আগেই করেছিলে, আর এখন পরিবারের বাকিদের করছো।
ভালোভাবে শুনে রাখো, সবাইকে পারলেও আমাকে পারবে না, ওকে? কি বলছেন এসব? আমি তো শুনেছি আপনি বিদেশ থেকে লেখাপড়া করে এসেছেন, আর আপনার চিন্তাধারা এমন ভাবতেও অবাক লাগছে আমার। চুপ করো। তোমার মতো গেইও মেয়ের কাছে আমার এখন এসব কথা শুনতে হবে? আবার চিন্তাধারা নিয়ে যে এত কথা বলছো তোমরা, কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই, শুদ্ধভাবে তো কথা বলতেও জানো না তোমরা। গ্রামের সৌগড় মানুষ। আপনাকে কে বলেছে গ্রামের মানুষরা অশিক্ষিত, তাদের কোনো শিক্ষা নেই? হ্যালো, আমি কেন এটা সবাই জানে, আর তোমাদের সাথে কথা বলে বোঝা যায় গেইও ভূত কোথাকার। তা আপনার কাছে আমার কোন কথাটা অশুদ্ধ লাগছে একটু বলবেন প্লিজ? আমার কোন কথাটা আপনাদের থেকে আলাদা? সত্যি তো মেয়েটার কথাও স্বাভাবিক লাগছে, হয়তো ভাবি নিশির থেকে শিখছে। তুমি তো খুব চালাক মেয়ে, একদিন নিশির কাছে কথা বলাও শিখে নিয়েছো। আপনাকে এখন আমার ঠিক কি বলা উচিত বুঝতে পারছি না। শুধু আপনাকে না, আপনার মতো কিছু শহরের লোক ভেবেই নিয়েছে গ্রামের মেয়েরা আনকালচার্ড, গেও, আনস্মার্ট, রাইট? বাট ইউ নো হোয়াট, আনফর্চুনেটলি ইউ অল ইজ রং মিস্টার হাজব্যান্ড। মানুষ এখন চাঁদে চলে গিয়েছে, আর আপনারা এখনো সেই 19 শতাব্দীতেই পড়ে আছেন। আপনারা এটা কেন ভুলে যান? এটা 2021 সাল। এখন আর কোনো গ্রাম আমাদের এই শহরের চেয়ে কোনো অংশে কম না। আর হ্যাঁ, আমরা গ্রামের মেয়েরা এসব বশটস করতে জানি না। আমরা শুধু ভালোবাসতে আর মানুষকে আপন করতেই জানি। লিসেন। তখনই তাদের মাঝে ভাবি চলে আসে। মিষ্টু, তোমার ভাইয়া দাদি এসেছে নিচে। মিষ্টু, তোমার ভাইয়া দাদিমা এসেছে, তোমাকে দেখতে চাচ্ছে, চলো আমার সাথে। মিষ্টু তার ভাইয়ার কথা শুনে কাব্যর ভাবির সাথে নিচে আসলো। সে তার ভাইয়াকে দেখে জড়িয়ে ধরে কান্না করছে, আর তার ভাইয়া মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করছে। আরে পাগলি, এভাবে কেউ কান্না করে নাকি? নাক টেনে। ভাইয়া, তুমি এত দেরি করে আসলে কেন? সরি আপু, ভুল হয়ে গেছে আমার। আর এমন হবে না। এই দেখো কান ধরছি, এবার মাফ করে দাও। একটু হাস না বোন আমার। বোনকে না হাসলে তো আমার একটু ভাল লাগে না। ঠিক বলেছ, একদম পেতনির মতো লাগছে। শুনেছি বিয়ের পর নাকি মেয়েরা সুন্দর হয়, আর তুই ঠিক পেতনির মতো হয়েছিস। ভাইয়া দেখছো কি বলছে রিয়া আপু? ওই একদম আমার বোনকে কিছু বলবে না, নিজের শাকচুন্নি একটা, আবার আমার বোনকে বলে কিনা। আই কি বললে তুমি? আমি দাদি, তুমি কিছু বলছো না কেন তোমার হনুমান নাতিকে? এই কি বললে? কি শুরু করলি কি? তোরা কি ভুলে গেছিস এটা কুটুম বাড়ি? সবাই এবার চুপ হয়ে যায়। মিষ্টুর শ্বশুর বাবা হা হা হো হো করে হেসে উঠে বলে, আরে খালাম্মা বকছেন কেন ওদের? এসব কোনো ব্যাপার না, আমাদের তো ভালোই লাগছিল ওদের খুনসুটি। মিষ্টুর শাশুড়ি মা সবার জন্য খাবার নিয়ে আসে, সবাইকে নাস্তা দেয়। খাওয়া দাওয়া করে সবাই সবার সাথে গল্প করছে। রিয়া মিষ্টুকে নিয়ে মিষ্টুর রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে তার কাছে বসে। মিষ্টু, আমাকে সত্যি করে বলতো, তুই ঠিক আছিস? আমার কি হবে? আমি একদম ঠিক আছি ভাবি। ইস ভাবি, হয়নি তো এখনো তোর? তো কি হয়েছে? এখন তো হয়ে যাবে। তোর যে ভাইয়া আমার সাথে তো কথাই বলতে চায় না, সব সময় দূরে দূরে থাকে। যাক, সেসব কথা এখন তাড়াতাড়ি সত্যিটা বল। ছোট থেকে দেখছি তোকে, আমার কাছে কিছু লুকাতে পারবি না। বল কি হয়েছে? তোর বরটা কেউ তো একবার তোর সাথে কথা বলতে দেখলাম না। সব কিছু ঠিক আছে তো? না, কিছু নেই ভাবি, উনি আমাকে পছন্দ করে না। কি বলছিস এসব? তোর মতো চাঁদের টুকরা মেয়েকে কিনা তোর বর তোকে পছন্দ করে না? চোখের সমস্যা আছে নাকি এই ফুলের মতো সুন্দর মেয়েকে? ভাবি, এটাই সত্যি। উনি তো আমার দিকে তাকিয়েই দেখেনি। আর জানো ওনার সমস্যাটা কোথায়? আমি গ্রামের মেয়ে বলে। তো কি হয়েছে? গ্রামের মেয়েরা কি মানুষ না? না, ওনার চিন্তাধারা অনুযায়ী গ্রামে মানুষ থাকে না, অশিক্ষিত বর্বর মানুষ বাস করে। উনি তো আমাদের মানুষ বলে মনেই করেন না। তারপর কাল রাত থেকে তো সব কথা বললাম। ঠিক করেছিস, আরও কিছু কথা শুনিয়ে দিতি। নিজেকে কি মনে করে? বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে বলে কি মানুষকে মানুষ ভাববে না? ওনার এত সমস্যা ছিল তো বিয়ে কে করতে বলেছিল? যা হবার হয়েছে। তুই চল আমার সাথে,
আর এই বাড়িতে থাকতে হবে না। তোর ভাইয়ের কাছে চল, সব বলবে এক্ষুনি, আর এক মুহূর্ত থাকতে দিব না। না না, ভাইকে কিছু বলা যাবে না। ভাবি ভাইয়া জানতে পারলে খুব কষ্ট পাবে। তুমি কিছু ভাইয়াকে বলো না। আমার জন্য ভাইয়া নিজেকে অপরাধী মনে করবে, তা আমি চাই না। ভাইয়া যেমন আমার কষ্ট সহ্য করতে পারবে না, আমিও পারবো না। আর বিয়ে কোনো ছেলে খেলা না, চাইলেই সব শেষ করা যায় না। বিয়ে একটি পবিত্র সম্পর্ক। আমি এই সম্পর্ককে ছোট করতে চাই না। আমার এসব তো ওনার ভুল ধারণা। আমি ওনার এই ভুল ভাঙিয়েই ছাড়বো। দেখিয়ে দেব গ্রামের মেয়ে কম যায় না। গ্রামের মেয়েরা চাইলে ওদের শহরের মেয়েদেরও পেছনে ফেলতে পারে। ঠিক বলেছিস, এদেরকে বুঝিয়ে দিতে হবে আমরাও কোনো অংশে কম না। দিব, কিন্তু এর জন্য আমার একটু সময় লাগবে। তার আগে আমার একটি কাজ করে দিতে হবে তোমাকে। দেখো, নিয়ম অনুযায়ী আজ আমাদের ওই বাড়িতে যেতে হবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি আর যেতে চাই না। তুমি যেভাবেই হোক সবাইকে রাজি করিয়ে নিও প্লিজ। মাথা খারাপ হয়েছে তোর? শোনো আগে আমার কথাটা। এখন যদি ওনাকে জোর করে নিয়েও যাই, ওনার ব্যাপারে ভাইয়া সব বুঝতে পারবে। আমি চাই না এটা। তার থেকে ভালো হবে আগে এটাকে ঠিক করি, তারপর যাবো ওই বাড়িতে। তুই তো ঠিকই বলছিস, কিন্তু তোর ভাইয়া কি আমার কথা শুনবে? আচ্ছা, দেখছি কি করতে পারি। ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস, কেমন সোনা পাখি? বিয়েটা হঠাৎ হওয়াতে তেমন কাউকে জানানো হয়নি। খুব ছোট করে অনুষ্ঠান করা হয়েছে। যে কয়েকজন এসেছিল সবাই খেয়ে চলে গেছে। রিয়া অনেক কষ্ট করে মিষ্টুর দাদিকে পটিয়ে তার ভাইয়াকে রাজি করিয়ে নিয়ে চলে গেছে। কাব্যর বাবাও না করেছে, তার ছোট মাকে এখন যেতে দেবে না। মিষ্টুর এখন খুব কষ্ট হচ্ছে। তার ভাইয়া যাওয়ার সময় মুখটা কালো করে গেছে। হয়তো ভেবেছিল মিষ্টু ভাইয়ার সাথে যেতে চাইবে, কিন্তু মিষ্টু কিছুই বলেনি, চুপচাপ দাঁড়িয়েছিল। আর ভাইয়া যে কষ্ট পেয়েছে সেটা কেউ না বুঝলেও মিষ্টু ঠিক বুঝতে পারছে। বিছানায় শুয়ে এসব ভাবছিল মিষ্টু। হঠাৎ জোরে দরজা লাগানোর শব্দে চমকে উঠল। পেছনে তাকিয়ে দেখে কাব্য এসেছে। তাতে আমার কি? একটা ডন্ট কেয়ার ভাব নিয়ে শুয়ে রইলাম। রুমে এসেই মেজাজটা খারাপ হয়ে গেল। এই গেয়ে ভূতটা আমার বিছানায় রানীর মতো শুয়ে আছে। এই মেয়ে, তোমার সাহস তো কম না, আবার বিছানায় শুয়ে আছো? তো আমি বিছানা ছেড়ে ঘুমোতে পারি না। আর এখন থেকে এটাতে আমারও অধিকার আছে, তাই শুয়েছি। তো কি হয়েছে? কি হয়েছে মানে? নামো এখনই আমার বিছানা থেকে বলছি। দেখুন, আপনি যদি ভেবে থাকেন এখন বিনা টিকিটে বাংলা সিনেমা দেখবেন, তাহলে বলবো এইসব ভাবনা চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ুন। অনেক রাত হয়েছে আর সারা দিন অনেক ধকল গেছে আমার উপর দিয়ে। আমি এখন আপনার সাথে কথা বলে আর এনার্জি নষ্ট করতে চাচ্ছি না। আর এমনিতেও আপনার সাথে এখন কথা বলার মুড নেই। হ্যালো, তোমার সাথে কথা বলাতেও আমার কোনো ইন্টারেস্ট নেই, ওকে? আর আমার কথার মাঝখানে বাংলা সিনেমা কোথা থেকে আসলো আর কি ভাবছি? হুট করে বিছানা থেকে নেমে কাব্যর পায়ে ধরে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমার সাথে এমন করবেন না গো। আপনার দোহাই লাগে, আমাকে একটু আপনার পায়ের কাছে ঠাঁই দিন, না হলে আমি মরেই যাব। দয়া করুন আমার প্রতি। আমি এক অবলা নারী। আপনি যদি আমারে ছেড়ে দেন তো এই নিষ্ঠুর পৃথিবীতে কোথায় যাবো আমি? ওর আবার কি হলো? এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ করে? উফ কাব্য, তুই কি ভুলে গেলি? এটা গ্রামের মেয়ে, কান্না করবে, এছাড়া কী বা করতে পারে এরা? কিন্তু সকালে এত ভাব নিয়ে আমার সাথে কথা বললো, আমাকে কত বড় বড় কথা শোনালো, আর এখন তো সে আমার পায়ের কাছে আসতে হলো। এই কি করছো কি? পা ছাড়ো আমার। না স্বামী, আপনি আগে কন, আমারে ছাইরা দেবেন না স্বামী। ও স্বামী, কন না, কন না, কন না, ছাইরা দেবেন না আমারে। ও স্বামী, ও স্বামী। হোয়াট দ্য হেল? কি তখন থেকে সোয়ামি সোয়ামি করছো এসব? আর ছাড়ো, আমার পা ছাড়ো বলছি, আর কান্না থামাও তুমি। কি ভেবেছিলেন গ্রামের মেয়ে বিয়ে করেছেন তো পুরাতন বাংলা সিনেমার নায়িকাদের মতো করে আপনার পায়ের কাছে এসে সব বলবো, তাই তো? চুচুচু, সো স্যাড মিস্টার হাজব্যান্ড। আমি মোটেও সেই ধরনের মেয়ে না। আপনি যদি আমাকে ওরকম মেয়ে ভেবে থাকেন তো ভুল ভাবছেন। ও, তো এতক্ষণ তাহলে এসব নাটক করছিলে? নো, আপনার মনের আশা পূর্ণ করছিলাম। যাক, সেসব কথা। আমি এখন ঘুমাবো, সো ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? বাই অ্যান্ড গুড নাইট মিস্টার হাজব্যান্ড।
বলে বিছানায় শুয়ে পড়ে হাই তুলল। ভালোই ভালো বলছি নেমে আসো বিছানা থেকে, না হলে কিন্তু ভালো হবে না। উফ, এই আপনি আমাকে একটু শান্তিতে ঘুমোতেও দেবেন না নাকি? কাব্য আর কথা না বলে মিষ্টুকে হাত ধরে বিছানা থেকে নামাতে যায়। হাতটা ছাড়ুন বলছি, না হলে কিন্তু। কি করবে তুমি? কি করতে পারো তুমি? ওয়েট, দেখাচ্ছি। শ্বশুর বাবা, শ্বশুর বাবা। তাড়াতাড়ি কাব্য মিষ্টুর মুখ চেপে ধরে আর মিষ্টু ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না, তাই হাতে দিল একটা কামড়। উফ, কি করলে এটা? এ তো রাক্ষসী মেয়ে, এত জোরে কেউ কামড় দেয়? বড় বড় নিঃশ্বাস নিয়ে মিষ্টু বলল, যাদের আপনার মতো এমন জল্লাদ স্বামী আছে তারা এমন করেই শিক্ষা দেয়, বুঝতে পেরেছেন? তো এখন বলুন, আমাকে বিছানায় ঘুমোতে দেবেন নাকি শ্বশুর বাবাকে ডেকে বলবো আপনার সব কথা? কি বলবে তুমি? বেশি কিছু বলবো না, জাস্ট আপনার কাল রাতের কথাগুলো আজকের কথা। আর হ্যাঁ, ডিভোর্সের কথা, এই আর কি, নাথিং এলস। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? এতক্ষণ তো ভাবিনি, কিন্তু এখন দেখব। তাড়াতাড়ি বলুন কি করবেন। তাড়াতাড়ি আমি 1 থেকে 5 পর্যন্ত বলবো, যদি এর মধ্যে ইউ বেটার নো। 1 2 3 4। ওকে, ফাইন। এই তো, গুড বয়। মিষ্টু চুপচাপ শুয়ে পড়ল আর কাব্য রুমের মধ্যে পায়চারি করছে। আমি কোথায় ঘুমাবো? কেন, এত বড় রুম আছে নিচে, না হলে সোফায় ঘুমোতে পারেন, তাতে আমার কোনো প্রবলেম নেই। কি, আমার রুমে এখন আমি এইভাবে ঘুমাবো? সোফায় বসে এইভাবে কি ঘুমানো যায়? উফ, দেখে নেবো তোমায়। দেখুন, ভালো করে দেখুন, সারা জীবন তো এই মুখটা দেখতে হবে আপনার। ফুল লাইফ মাই ফুট। কালকে আমি লয়ারের কাছে যাবো ডিভোর্সের জন্য। ওয়েট মিস্টার হাজব্যান্ড, আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি বিদেশে সব পরীক্ষায় নকল করে পাশ করেছেন? হোয়াট? তুমি জানো আমি সব সময় ক্লাসে ফার্স্ট স্টুডেন্ট ছিলাম, কোনোদিন সেকেন্ড হইনি, আর তুমি বলছো আমি? তো অন্যের কথা শুনে মনে হচ্ছে না। কি বলছো কি? বলছি যে আপনি এত লেখাপড়া করছেন আর এটা জানে না যে ডিভোর্স দুজনের সম্মতি ছাড়া হয় না, এটুকু তো একটা বাচ্চাও জানে, আর আপনি? কি বলতে চাইছো? তেমন কিছুই না, জাস্ট এইটা যে আমি আপনাকে ডিভোর্স দিচ্ছি না। বিয়েটা আপনার কাছে ছেলে খেলা হতে পারে, বাট আমার কাছে না। সো এসব চিন্তা ভুলে ঘুমিয়ে পড়ুন, কেমন? আর হ্যাঁ, আমি আপনার মতো না, আপনি চাইলে বেডে শুয়ে পড়েন, কিন্তু একটা শর্ত আছে, মাঝখানে এই কোলবালিশটা থাকবে, আর এই ইন্ডিয়ার বর্ডার ভুলেও পার করবেন না, ওকে? রাজি থাকলে আসতে পারেন, এটা মাঝখানে থাকলো। নো নিড, আমি সোফায় ঘুমাবো। ওকে, অ্যাজ ইউর উইশ, গুড নাইট। কাব্য সোফায় এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না। এভাবে কি কেউ ঘুমাতে পারে নাকি? উফ না, এভাবে ঘুম হবে না আমার। দেখো কি শান্তিতে ঘুমাচ্ছে মহারানী। ফুপ্পি তো বলেছিল গ্রামের সহজ সরল মেয়ে, সহজে পিছন ছাড়াতে পারবো, কিন্তু এটা দেখি ধানি লঙ্কা, জীবনটা পুরো তেজপাতা বানিয়ে ছাড়বে আমার। না, ওর পাশে শোয়া ছাড়া কোনো অপশন নাই। কাব্য আস্তে আস্তে বিছানায় গিয়ে একপাশে শুয়ে পড়ে। কাব্য ভেবেছে মিষ্টু ঘুমিয়ে পড়েছে, কিন্তু মিষ্টু ঘুমের ভান করেছিল। আমি জানতাম মিস্টার হাজব্যান্ড আপনি ঠিক আসবেন, আপনাকে কিভাবে পথে আনতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। তারপর দুজনের ঘুমের দেশে পাড়ি জমায়। ঘুমের মধ্যে নড়াচড়া করতে পারছে না মিষ্টু, মনে হচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে যেন বেঁধে রেখেছে তাকে। কেন এমন হচ্ছে তা দেখতে চোখ মেলে, তার চোখ কপালে মিষ্টুর। কাব্য শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর মিষ্টু কাব্যর বুকে শুয়ে আছে। ছি ছি, তাড়াতাড়ি করে ছাড়তে চেষ্টা করছে, কিন্তু পারছে না। কাব্য আরো শক্ত করে ধরে আছে। দম বন্ধ হয়ে আসছে মিষ্টুর। সে ডাকছে, কিন্তু কাব্য শুনছেও না। এই যে মিস্টার, এই কুম্ভকর্ণ, উঠুন না। উফ, এই ছাড়ুন না, এই যে শুনতে পাচ্ছেন? এই উফ, আল্লাহ রক্ষা করো, আল্লাহ। কাব্য ছেড়ে দিয়ে ধরফরিয়ে উঠে বসে। কি হয়েছে? কি এই আপনি আমাকে? কি তোমাকে? জাস্ট শাট আপ। আপনি এই ইন্ডিয়ার বর্ডার ক্রস করেছেন কেন? কিসের বর্ডার? বাহ, সব ভুলে গেছেন। আমাদের মাঝখানে যে কোলবালিশ রাখা ছিল সেটা কোথায়? কাব্য তাকিয়ে দেখলো যে সত্যি বালিশটা মাঝখানে নেই। এদিক ওদিক তাকিয়ে দেখে যে কাব্যর বালিশটা নিচের সাইডে পড়ে আছে। রাতে ঘুমের ঘরে কাব্য হাত লেগে পড়ে যায়, আর কাব্যর বালিশ ছাড়া ঘুম আসে না, তাই মিষ্টুকে কোল বালিশ ভেবে জড়িয়ে ধরে।
আর আমাদের নায়িকা তো ঘুমালে কিছুই খেয়াল থাকে না। বালিশ নিচে থাকলে এতক্ষণ যে কোল বালিশ জড়িয়েছিলাম ওইটা, তার মানে এই মেয়েকে। কি হলো, কথা বলছে না কেন? আপনাকে শর্ত কি দিয়েছিলাম? বলুন, আপনি ইচ্ছে করে আমার সাথে এমন করেছেন। হোয়াট দ্য, কি করেছে কি? হ্যাঁ, এমন করে চিল্লাচ্ছ কেন ষাঁড়ের মতো? উফ, কানটা পুরো শেষ করে দিল রে। কি আমি ষাঁড়? আপনি কি ছাগলের ঠ্যাং, মুরগির লেজ, সাপের মাথা, কালো মহিষ, নীল টিকটিকি, শাকচুন্নির বয়ফ্রেন্ড, লাল কুমির, পচা নদীর মরা মাছ, আমেরিকার অ্যানাকোন্ডা, মূলার তরকারি, বাঁশি, পান্তা ভাত, নাইজেরিয়ার কুমির, অস্ট্রেলিয়ান বান্দর, মুখপোড়া হনুমান, হলুদ পোকা, চিড়িয়াখানার বনমানুষ, লাল পিঁপড়া, ইঁদুরের নানা, বজ্জাত ছেলে, হারামি, লুচ্চা একটা। কি ছিল এগুলো? এগুলো বিখ্যাত গালি, আপনি জানেন না? এগুলো গালি ছিল? আর তুমি আমাকে? আপনাকে তো। হাউ ডেয়ার ইউ! আমার এখন আপনার সাথে ট্রুথ অর ডেয়ার খেলার সময় নেই। ওকে, বাই। মুখ ভেঙচি দিয়ে ওয়াশরুমে চলে এলো মিষ্টু। হোয়াট দ্য হেল আর ইউ? হ্যাঁ, রাত সকাল সকাল ঘুমটা নষ্ট করে দিল। কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। পরে এটাকে শিক্ষা দেবো। মিষ্টু ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে কাব্যর ভাবি আর মা কথা বলছে আর রান্না করছে। তাকে দেখে ভাবি বলে উঠলেন, এ কি মিষ্টু, তুমি এত সকালে? কিছু লাগবে? না ভাবি, এমনি বসে থাকতে ভালো লাগছে না, তার চেয়ে আপনাদের রান্নার কাজে সাহায্য করি। শোনো মেয়ের কথা, নতুন বউ কি কাজ করবে? এখন তোমার কিছুই করতে হবে না, তার থেকে বরং আমাদের সাথে গল্প করো। ঠিক আছে, কিন্তু তাও মা আমাকে রান্না করতে দিন না, আমি সব রান্না পারি। কিছু করি না মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, করো তবে। আজ তো প্রথম রান্না করছো, মিষ্টি কিছু একটা রান্না করো। আচ্ছা মা, ক্ষীরের পায়েস করি। তাহলে তো খুব ভালো হয়। তোমার বাবা, ভাইয়া, কাব্য এটা খুব পছন্দ করে। তাহলে মা, তুমি এটা রান্না করো, আমি তোমাকে সাহায্য করছি। তারপর তার শাশুড়ি মা তাকে হাতে হাতে সব এগিয়ে দিলেন আর মিষ্টু রান্না শেষ করলো। আরও অনেক কিছু রান্না করতে চাইলে কাব্যর ভাবি বললেন, রান্না করার জন্য সারা জীবন পড়ে আছে, আর কিছু রান্না করতে হবে না। যেটুকু বাকি আছে আমি আর মা করে নিচ্ছি, তোমাকে আর কিছু করতে হবে না। তার থেকে বরং তোমার স্বামীকে কফিটা দিয়ে ফ্রেশ হয়ে নিচে আসতে বলো, খাবার টেবিলে যাও। কি আর করার, আমেরিকার অ্যানাকোন্ডার জন্য কফি নিয়ে আসলো সে। এসে দেখে কুম্ভকর্ণর মতো ঘুমাচ্ছে। কাব্যকে ডাকতে লাগলো হাত দিয়ে ধাক্কাতে ধাক্কাতে। এই যে শুনছেন, এই 1 মিনিট একটু রোম্যান্টিক ভাবে ডাকলে কেমন হয়? ও গো, শুনছো? গালে হাত বুলিয়ে, ও গো ওঠো না গো, দেখো তোমার জন্য কফি নিয়ে এসছি। এই শুনছো? ধ্যাৎ, এই কুম্ভকর্ণ তো উঠছেই না, কত সুন্দর করে ডাকছে। না, এভাবে হবে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলেই কাব্যর একটা হাতের আঙুল নিয়ে কফিতে দিল মিষ্টু, আর কাজ হয়ে গেল। কাব্য আবার বাদরের মতো লাফিয়ে উঠল। উফ, এই প্রবলেমটা কি তোমার? এমন করবে কেন? উফ, প্রবলেম আমার? কই না তো। আপনার কোনো প্রবলেম হচ্ছে? আর ইউ ম্যাড? এনি ডাউট? আল্লাহ প্লিজ হেল্প মি। এই যে শুনছেন, আল্লাহ না এইভাবে কারো সাহায্য করে না, সাহায্য পেতে হলে নামাজ পড়তে হয়, জানেন? এই তুমি বের হতো এখন আমার চোখের সামনে থেকে। আমারও না আপনার সামনে থাকার কোনো ইন্টারেস্ট নেই। ভাবি বললো আপনাকে কফি দিতে, তাই আসলাম। কফিটা খেয়ে আমাকে উদ্ধার করুন। বাই। উফ আল্লাহ, এটা কি মেয়ে নাকি অন্য কিছু? কি দিয়ে বানিয়েছো একে আল্লাহ? এমা, আপনি এটাও জানেন না? ছি ছি ছি। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি বলছি আপনার বুকের পাঁজরের হাড় দিয়ে তৈরি করেছে আমাকে, তাই আমি এমন, বুঝেছেন? আপনি যেমন বাঘা ওল, আমিও তেমন বখত তেঁতুল, বুঝেছেন মিস্টার স্টুপিড হাজব্যান্ড? তুমি? একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনাকে নিচে খেতে যেতে বলা হয়েছে। তাড়াতাড়ি মেকআপ করে থুকু ফ্রেশ হয়ে নিচে আসুন। বাই। সবাই মিলে খেতে বসেছেন। খাওয়া শেষে সবাইকে কাব্যর মা পায়েসটা দিলেন। সবাই খেয়ে প্রশংসা করছে আর কাব্য চুপচাপ খেয়ে যাচ্ছে। হঠাৎ মিষ্টুর মোটু ফুপি শাশুড়ি মুখ কালো করে বলে উঠলেন, কি এমন ভালো হয়েছে? তোমরা না সব কিছুতে বেশি বেশি করো। পায়েস মোটেও তেমন ভালো হয়নি, কেমন যেন একটা খেতে হয়েছে। এর থেকে তো আমার মেয়ে টিনা অনেক ভালো রান্না করতে পারে। আর
আর এই মেয়েটাকে বা দোষ দিয়ে কি হবে? তোমরা তো মানেই ভাই কি আর এইসব রান্নার বাড়া শেখাতে পারে নাকি? রিনা, কি হচ্ছে কি এসব? তোর খেতে ভালো লাগে না? খেতে বলেছে কে? আর ওইসব আজে বাজে কথা বলা বাদ দে। আর আজকের পর থেকে কেউ যদি আমার ছোট বৌমার সাথে এমন ব্যবহার করে তাহলে সেদিন তার এই বাড়িতে শেষ দিন। ভাইয়া, তুমি আমার সাথে এই মেয়েটার জন্য এভাবে কথা বলতে পারলে? এই সামান্য একটা মেয়ে আজ আমার থেকে বড় হলো তোমার কাছে আমি কিছুই না। তোমার কাছে একদিনে এই মেয়ে আমাকে পর করে দিল। মিষ্টু নিচু হয়ে চোখের জল ফেলছে, ওনার কথাগুলো নিতে পারছে না। খুব কষ্ট হচ্ছে মিষ্টুর, ইচ্ছে করছে দৌড়ে চলে যেতে, আর এই মুহূর্তে এখান থেকে যেতেও পারছে না। নতুন বউ কি ভাবে সবাই, খুব অসহায় লাগছে নিজেকে মিষ্টুর আজ। মনে মনে ভাইয়াকে ডাকছে, বন্ধ কর তোর এইসব, আমার যা বলার বলে দিয়েছি। মিষ্টু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে রুমে এসে ওয়াশরুমের দরজা লাগিয়ে কান্না করছে। আজ তার মাকে সত্যি খুব মিস করছে। কেন মা, কেন চলে গেলে তোমরা? কেন? দেখছিস কাব্য, তোর বাবা কিভাবে অপমান করলো আমাকে সবার সামনে ওই মেয়েটার জন্য। থাকবো না আমি আর এই বাড়িতে। উফ হপি প্লিজ, আর ভালো লাগছে না এসব। কাব্য উঠে রুমে এলো, সব জায়গায় দেখলো, না কোথাও নেই। গেলটা কোথায় মেয়েটা? আজ কাব্যর ফুপি ওইভাবে না বললেও পারত। মেয়েটা হয়তো খুব কষ্ট পেয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো মিষ্টু, চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে কান্না করেছে। এগিয়ে গেল কাব্যর কাছে কথা বলার জন্য। তখনই কাজের বড় রহিমা আসলো মিষ্টুকে ডাকতে। কাব্যর বাবা নাকি ডেকে পাঠিয়েছে শুধু মিষ্টুকে। মিষ্টু কোনো কথা না বলে চলে যায় কাব্যর বাবার কাছে। আসবো বাবা? এসো মা, বসো এখানে। না বাবা, এখানে ঠিক আছে, বলুন। মারে, তোর এই বড় বাবাটাকে মাফ করে দিস। মা, আমি জানি আমি তোর জীবনটা নিয়ে বাজি ধরেছি। ছি ছি বাবা, কি বলছেন এসব? ঠিকই বলেছি রে মা, আমি জানি কাব্য তোকে এখনো মন থেকে মেনে নেয়নি। তুই ভালো নেই, আমি জানি। শ্বশুরের কথা শুনে মিষ্টু কি বলবে কিছুই বুঝতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জানিস মা, তোর বাবা আর আমি ছোটবেলার বন্ধু। আমরা সব সময় একসাথে থাকতাম। গ্রামে আমার মামার বাড়ি ছিল, আমি ওখানেই বেশি থাকতাম তোর বাবার জন্য। তারপর আমি বিয়ে করে শহরেই সেটেল হয়ে যাই। তোর বাবাকেও অনেকবার বলেছি শহরে থাকতে, না, ওর গ্রামে থাকতেই ভালো লাগতো। তারপর থেকে আমাদের খুব বেশি দেখা হতো না। এভাবে 4টা বছর চলে যায়। একদিন আমি ঠিক করলাম যে না, এইভাবে হবে না। আমি তোর বাবাকে বিয়ে দিলাম নিজে। তোর মাকে পছন্দ করে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম তোর বাবাকে বিয়ে দিয়ে শহরের নিয়ে আসব ভাবিকে বলে। কিন্তু ভাবি তোর বাবা যেটা বলতো তাই করতো, কখনো তোর বাবার মুখের উপরও কথা বলতো না। তাই আর তোর বাবাকে আর শহরে আনা হলো না। আমাদের এভাবে দিন যাচ্ছিল। কয়েক বছর পর তুই এলি। জানিস, প্রথমে আমি তোকে কোলে নিয়েছিলাম। এখন তোর ছোট ছোট হাত দিয়ে আমার আঙ্গুল ধরে ছিলিস। একদম ছোট্ট সাদা ফুটফুটে একটি পরীর মতো দেখা বাচ্চা। আমার কোলে আমি যেন হাতে আকাশের চাঁদ পেয়েছিলাম। এমন একটা অনুভূতি হচ্ছিল। তখন আমার কোনো মেয়ে ছিল না, 2 ছেলে শুধু। তোকে পেয়ে আমি সব ভুলে গিয়েছিলাম। আমি তখন তোর বাবাকে বলি যে আমি তোকে আমার কাছে একেবারে রেখে দিব, আমার কাব্যের বউ করে নিয়ে যাব। তখন তোর বাবা আমার পাগলামি দেখে রাজি হয়ে যায়। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ যে কি থেকে কি হয়ে গেল। কিন্তু আমি চাইনি তোদের এভাবে বিয়েটা দিতে। বাধ্য হয়ে এমন তাড়াহুড়া করে দিতে হলো, না হলে যে। কি এমন হতো বাবা? আর বাধ্য হয়ে মানে? বলবো, সেজন্যই তোকে ডেকে পাঠিয়েছি। কাব্য দেশে ফেরার আগের দিন রাতে, তাই বাধ্য হয়ে হঠাৎ বিয়েটা দিয়ে দিতে হয়েছে। আমি জানি আমার ছেলেটা খুব রাগী, কিন্তু ওর মনটা খুব ভালো রে। দেখবি মা, তুই খুব সুখী হবি। কথা দিলাম বাবা, আমি আপনার সব কথা রাখবো। কিন্তু বাবা, উনি তো আমাকে পছন্দ করেন না। না রে, এমনটা না। আসলে ও এতদিন বিদেশে ছিল তো, তাই এমন হয়েছে। দেখবি সব ঠিক হয়ে যাবে। আর ও তোকে না,
গ্রামকে পছন্দ করে না। ওর মনে কিভাবে যেন গ্রামের মানুষের প্রতি ভুল ধারণা জন্মে গিয়েছে। আমার বিশ্বাস তুই পারবি ওর সব ভুল ধারণা দূর করতে। কিরে মা, পারবি না? তোকে নিয়ে যে আমার অনেক আশা। দোয়া করবেন বাবা, আমি যেন আপনার সব আশা পূরণ করতে পারি। দোয়া করি মা। আর শোন, তুই আমার ছেলের বউ না, আমার মেয়ে। আর তোর কাউকে ভয় পেতে হবে না। তুই তোর কাজ করে যা, কেউ অন্যায় করলে ছেড়ে দিবি না, সেটা যে কেউ হোক না কেন। আমার সম্পূর্ণ সাপোর্ট আছে তোর সাথে। আসতে পারি? আরে এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমি আসি এখন বাবা। এই মেয়ে, কোথায় যাচ্ছ তুমি? এখানেই চুপচাপ বসে থাকো আর এই খাবারটা শেষ করো। তখন তো কিছুই খাওনি। না মা, আমি পরে খেয়ে নেব। একটা থাপ্পড় দিব। চুপচাপ বসো, আমি খাইয়ে দিচ্ছি। নাও, হা করো তো দেখি। চুপচাপ বাধ্য মেয়ের মতো খেতে লাগলো মিষ্টু। বারবার চোখে পানি এসে যাচ্ছে আর শাশুড়ি মা মাথায় চুমু দিয়ে বলেন, রিনার কথায় একদম কষ্ট পেও না। এক মা নেই তো কি হয়েছে, তোমার আরেক মা তো আছে। আমাকে কি মা ভাবা যায় না? আমি কি তোমার মা হতে পারি না? নিজেকে আর আটকে রাখতে পারলো না মিষ্টু, শাশুড়ি মাকে জড়িয়ে কান্না করে দিল। আরে পাগলি মেয়ে, কান্না করছিস কেন? এভাবে কান্না করতে নেই। চুপ কর বলছি, না হলে কিন্তু এখন সত্যি মার দিব। তুমি এত ভালো কেন মা? শাশুড়িদের এত ভালো হতে নেই। তাই? হুম। তাহলে কি সিনেমার শাশুড়িদের মতো হয়ে যাব? এই না না, আমি তো তা বলিনি। তুমি এমনি থাকো না প্লিজ, আমার ভালো শাশুড়ি মা হয়ে। আচ্ছা ঠিক আছে, এখন এইটুকু খাবার তাড়াতাড়ি শেষ করো, না হলে কিন্তু। খাচ্ছি তো, দাও। এই দেখো, হাঁ করে আছি। কপালে চুমু দিয়ে, পাগলি মেয়ে একটা। এই নাও। মিষ্টু তার শাশুড়ি মার হাতে খাচ্ছে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। আজ যেন এক অদ্ভুত স্বাদ খাবারের। হয়তো মায়ের হাতে খাবারগুলো এমনই হয়। আগে কোনোদিন তো এই অনুভূতি পায়নি। অনেক ছোট থাকতেই মা বাবা একটা দুর্ঘটনায় মারা যায়। সেই থেকে ভাইয়া আর দাদি কখনো কোনো অভাব মনে হতে দেয়নি। তবু মাঝে মাঝে মা বাবার কমতিটা থেকেই যেত। কিন্তু আজ যেন সেই খালি জায়গাটা পূর্ণ হলো। খাচ্ছে আর এসব ভাবছিল। হঠাৎ কাব্যের বাবা মুখ গোমরা করে বলে উঠলেন, বাহ, মাকে পেয়ে বাবাকে ভুলে গেলি? না না, কি বলছো? তোমাদের দুজনকেই আমার চাই। জানো, আজ আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ তোমাদের পেয়ে। লাভ ইউ সো মাচ। এভাবেই সবসময় হাসি খুশি থাকবি কারো সাথে। এভাবেই সবসময় হাসি খুশি থাকবি, কারো কথায় কষ্ট পাবি না। তোর বাবা মা এখনও বেঁচে আছে। আর হ্যাঁ, এখন কিন্তু তোর অনেক দায়িত্ব আমার ওই বাদর ছেলেটাকে মানুষ করার। সেটা তো করবই, কিন্তু আচ্ছা, তোমার ছেলের সাথে আমার সম্পর্ক এখন কি বলো তো? না মানে বাবা, আমি তো এখন তোমাদের মেয়ে, তাহলে তো উনি এখন আমার ভাইয়া হলো, তাই না? মিষ্টুর কথা শুনে মা বাবা হেসে উঠলেন। হাসির কি বললো সে খুঁজে পাচ্ছে না। মিষ্টু মায়ের হাতে খেয়ে একটু গল্প করে চলে আসলো কাব্যর বাবার রুম থেকে। আর কাব্যর বাবার বলা কথাগুলো ভাবতে লাগলো কিভাবে এই শত্রুদের সাহায্য করা যায়। ওদের গোপন কথাগুলো জানতে পারবেন। নিচে আসতে মিষ্টুর কুটনি মোটো ফুপি শাশুড়ি কাকের মতো ডাকতে লাগলেন। উফ, বিরক্তিকর। এভাবে কেউ চেঁচায় নাকি? অসহ্যকর মহিলা। এই মেয়ে, এই মেয়ে, শুনতে পারছো না? এই কখন থেকে ডাকছি তোমাকে? জি, আপনি কি আমাকে ডাকছেন ফুপু আম্মা? হ্যাঁ, তোমাকে ডাকছি। চলো তো আমার সাথে, কাজ আছে। জি ফুপু আম্মা, চলেন। ফুটবলের ঠুকু ফুপু আম্মার ঘরে দাঁড়িয়ে আছি, আর উনি আলমারি থেকে অনেকগুলো কাপড় বের করে মাটিতে এমনভাবে কাপড়গুলোকে ফেলছেন, মনে হচ্ছে বেচার কাপড়গুলো নিহত হয়ে যাচ্ছে গো। কাপড়গুলো যদি কথা বলতে পারতো না, তাহলে এই মুটকিকে বিনা সাবানে ধুয়ে দিত। আজ বেচারা কাপড়। এই মেয়ে, এভাবে কাপড়গুলোতে কি দেখছো? এই দামি কাপড় আগে তো চোখে দেখো নাই, আর দেখবে বা কি খাবে? গ্রামে কি এইসব আছে নাকি? যাক, সেসবের কথা। শোনো, আগামী পরশু আমার মেয়ে টিনা আসবে।
এগুলো ওর কাপড়, যাও গিয়ে ধুয়ে দাও। নতুন বউ বসে থেকে কি করবে, তার থেকে কাজ করো। বেশি বসে থাকলে মোটা হয়ে যাবে। আর তোমাদের তো কাজ করতে ভালো লাগে, তাই না? তো যাও, তাড়াতাড়ি করে ধুয়ে শুকিয়ে আয়রন করে দিয়ে যেও। আর হ্যাঁ, দেখো বাপু, আবার কোনো কাপড় সরিয়ে রেখো না যেন। গ্রামের মেয়ে তো, আবার কোনো বিশ্বাস নেই। কে জানে ভাই কেমন শিক্ষা দিয়ে পাঠিয়েছে। যতই হোক, গ্রামের মানুষ বলে কথা। আর কথাই আছে না, ব্ল্যাক উইল টেক অন আদারহুড। হোল্ড ইউর টং ফুপু শাশুড়ি। এই মেয়ে, তোর এত বড় সাহস আমাকে মুখ সামলিয়ে কথা বলতে বলিস? ডোন্ট শাউট, কিপ ইউর ভয়েস। ফুপু শাশুড়ি ভুলেও আমার সাথে এভাবে কথা বলতে আসবেন না। হোয়াট? যত বড় মুখ না তত বড় কথা বলে? থাপ্পড় মারার জন্য হাত তুলতেই হাত ধরে ফেলে মিষ্টু। না না, এই ভুলটা করবেন না ফুপু শাশুড়ি, খবরদার। আপনি কোন গ্রামের মেয়েকে চেনেন আমি জানি না, কিন্তু এটা জানি আপনি আমাকে চেনেন না। আমি মুখ বুঝে অন্যায় মেনে নেবার মেয়ে না, বুঝেছেন? আহ, আমার হাত ছাড়ো বলছি। লাগছে আমার। আহা ফুপু আম্মা, একটুতে এই অবস্থা। কেন যে এমন করতে আসেন? পুরোনো দিনের গ্রামের মেয়েদের শুধু সরলতা দেখেছেন, আপনাদের মতো কিছু কুটনি শাশুড়িদের সব অত্যাচার চুপচাপ সহ্য করতে দেখেছেন। কিন্তু কিন্তু এখন আর না, সেসব দিন এখন শেষ, আর নেই। তাই এমন ভুল আর কোনো দিন করবে না, বিকজ আই ওয়ান্ট টলারেট অল দিস অ্যাট অল। আর হ্যাঁ, আমার ভাইয়ার শিক্ষা নিয়ে কোনো বাজে কথা বলবেন না। প্রথম দিন বলে শুধু ট্রেলার দেখালাম, কিন্তু এরপর সম্পূর্ণ পিকচার দেখিয়ে দেব। আর হ্যাঁ, সম্মান দেবেন, মাথায় তুলে রাখবো। আর যদি এমন করেন তো মাথা থেকে তুলে আছাড় দিব, গট ইট বলেই চলে আসলাম। হাতটা মনে হয় ভেঙে গেল। উফ, তোকে তো আমি দেখে নিব, দেখ তোর কি হাল করি। কাব্য রুমে শুয়ে আছে, শুয়ে ফোন টিপছিল দেখে মিস ধানি লঙ্কা রেগে বারান্দায় গেল। এর আবার কি হলো? গিয়ে জিজ্ঞেস করবো? না থাক, না গিয়ে একবার দেখি। এই যে মিস ধানি লঙ্কা, কি হয়েছে তোমার? আপনাকে কেন বলবো? আর বলেই বা কি হবে? আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানিনি না। আমি মরে গেলেও তো আপনার কিচ্ছু যায় আসে না, বরং খুশি হবেন আপদটা থেকে মুক্তি পাবেন বলে। তাই আমার কোনো কথা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলল মিষ্টু। কাব্য কি বলবে ভেবেই পাচ্ছে না, চুপ করে আছে। হঠাৎ নিচে থেকে কান্নার শব্দ আসে। কি হলো আবার? এটা তো ফুপির কণ্ঠ, কিন্তু কান্না করছে কেন? বলে রুম থেকে বেরিয়ে যায় কাব্য। এই ডাইনি ফুটবলটা আবার কী নাটক শুরু করলো কে জানে। রাক্ষসীটা তো দেখছি একটু শান্তিও দিচ্ছে না। উফ আল্লাহ, দড়ি ফালাও, এই কুটনিটাকে তুলে দেই। যাই দেখি নাটক করছে। নিচে গিয়ে দাঁড়াতে কিছু বুঝে ওঠার আগে ঠাস করে একটা থাপ্পড় পড়লো মিষ্টুর গালে। হ্যাঁ, কাব্যই মারল। মিষ্টু গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে কাব্যর দিকে। হঠাৎ মিষ্টুকে হাত ধরে কাব্যর ফুপুর সামনে দাঁড় করিয়ে কাব্য বলে, ক্ষমা চাও, এক্ষুনি ফুপির পায়ে ধরে ক্ষমা চাও। মানে কি? আমি কেন ক্ষমা চাইবো ওনার কাছে? কি করেছি আমি? থাক কাব্য বাবা, ওকে ক্ষমা চাইতে হবে না। আমি এই অপমান সহ্য করতে পারবো না। তার থেকে ভালো আমি এই বাড়ি থেকে চলে যাই। না ফুপি, তুমি কোথাও যাবে না। এই মেয়ে দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাও বলছি। চাইবো না ক্ষমা। আমি এমন কোনো ভুল করিনি যে আমার ক্ষমা চাইতে হবে। তখন কাব্য ফুপির হাত দেখিয়ে বলে ওঠে, কি? এটা ফুপির হাতে? এটা তুমি করোনি? ইয়েস অর নো? অ্যান্সার মি। হ্যাঁ, কিন্তু তোমার সাহস হলো কি করে এমনটা করার? কাব্য, আগে মিষ্টুর কথাটা তো শুনো, ওর কিছু বলার থাকতে পারে। মা, তোমরা আর এই মেয়েটাকে মাথায় তুলো না। এই মেয়ে ক্ষমা চাইবে কি চাইবে না বলো? না, চাইবো না। আমি ওনার গায়ে হাত তুলিনি, উনি আমাকে থাপ্পড় মারতে আসলেন। আমি জাস্ট হাতটা ধরে ফেলি। আমি কখনো অন্যায় মুখ বুঝে সহ্য করতে পারি না, আর পারবও না। আমি এবারের বউ, কাজের লোক না। ওনার সাহস হলো কি করে আমাকে ওনার মেন নোংরা কাপড় ধুতে দেওয়ার? তাও যদি ভালো করে বলতো আমি করে দিতাম, কিন্তু উনি আমার সাথে কাজের লোকের মতো ব্যবহার করেছে, আর আমাকে সাবধান করে দিয়েছে যাতে ওনার মেয়ের দামি কাপড় চুরি না করি। আমি গ্রামের মেয়ে বলে আমার উপর বিশ্বাস নেই, তাও আমি কিছু বলিনি, চুপ করেছিলাম। কিন্তু উনি আমার ভাইকে নিয়ে বাজে কথা বলেছে। আমার ভাইয়া নাকি আমাকে চুরির শিক্ষা দিয়ে পাঠিয়েছে।
আমি শুধু ওনাকে সাবধান করেছি এসব না করতে। আমার ভাইয়া আমাকে অন্যায়ের কাছে মাথা নত করতে শিক্ষা দেয়নি। আর হ্যাঁ, আমি গ্রামের মেয়ে বলে ভাববেন না আমি ভিখারিনি। খোঁজ নিয়ে দেখতে পারেন, আপনাদের থেকে বেশি না থাকলেও কোনো কিছু কম দেয়নি আমাদের। বলেই দৌড়ে রুমে চলে গেল মিষ্টু। বালিশে মুখ গুজে কান্না করছে। কোনোদিন কেউ মিষ্টুর গায়ে হাত দেয়নি, আর আজ কাব্য তাকে কিছু না জেনে এইভাবে মারতে পারল। নিজেকে কি মনে করে কাব্য? বাংলা সিনেমার নায়ক যে ভিলেনদের কথা শুনে কিছু না জেনে মেরে দিবে। আমার গাল কি তুই সরকারি পেয়েছিস? হ্যাঁ শয়তান ছেলে, দেখে নিস তোর বিয়ে হলে তোর মাথায় টাক পড়বে। বজ্জাত ছেলে নেংটি দূর। তুই তো আমাকে চিনিস না, তোকে মেরে কুচি কুচি করে কেটে ছাগলকে খাওয়াবো। বালিশ থেকে মুখ বের করে নাকটা টেনে ভাবে এসব। তোকে তো কুপি কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলা উচিত, বজ্জাত ডেভিল কোথাকার। উফ, দেখে নিব তোকে। আর ওই ফুটবলকে একটা উস্টা দিয়ে উগান্ডায় পাঠিয়ে দিব আমার সাথে লাগতে আসা। দেখ এবার তোর কি হাল করি। ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করলো মিষ্টু। ওদিকে ভাইয়া, কাব্য বিশ্বাস করো, আমি এভাবে কিছুই বলিনি। ওই মেয়েটার মিথ্যা চুপ কর, আর একটা কথা বলবি না তুই। তোর সাহস হলো কি করে আমার বৌমার সাথে এমন ব্যবহার করার? আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সবাইকে, আর যেন এমন ঘটনা না ঘটে। নেক্সট টাইম ঘটে তো আমি ভুলে যাব তোর সাথে আমার কি সম্পর্ক, কথাটা যেন মনে থাকে। সবাই যে যার রুমে যাও। সবাই চলে গেল। কাব্যর মা কাব্যকে আলাদা রুমে নিয়ে যায়। কাব্য, তুই কেন মেয়েটার সাথে এমন করছিস বলতো? মা বাবা হারা মেয়েকে আর এভাবে কষ্ট দিস না। মেয়েটা খুব ভালো রে, আজকালকার দিনে এমন মেয়ে পাওয়া যায় না। তোকে আর কিছুই বলবো না, শুধু এটা মনে রাখিস আজকের কাজ তুই একদমই ঠিক করিসনি। সবকিছু সম্পূর্ণ না জেনে মেয়েটার গায়ে হাত তোলা ঠিক হয়নি। যা হবার হয়েছে, যেন না হয় এমন। রুম থেকে বের হলাম, কিন্তু এইভাবে হাত তোলাটা আমার ঠিক হয়নি। ছোট্ট মানুষ, এখন হয়তো খুব কান্না করছে। আমি কি করতাম? রূপি তখন ওইভাবে ওইসব বললো। উফ। রুমে এসে দেখে মিষ্টু নেই। কোথায় গেল? ওয়াশরুম থেকে শব্দ আসে, তার মানে মিষ্টু ওখানে আছে। কাব্য বসে পড়লো বিছানায়। অনেকক্ষণ থেকে বসে আছে। এই মেয়ে কি করছে কি ভিতরে? ডাকছে, কোনো সারা শব্দ নেই। কাব্যর ভয় করছে কিছু হলো না তো। দরজা জুড়ে ধাক্কা দিতে হঠাৎ দরজা খুলে গেল, আর ঠাস করে মিষ্টুকে নিয়ে নিচে পড়ে গেল কাব্য। মিষ্টু নিচে আর কাব্য উপরে। ভেজা চুলগুলো মুখের উপর পড়েছে, হাত দিয়ে সরিয়ে দিল। মুখে বিন্দু বিন্দু পানি গুলোতে অসাধারণ লাগছে মিষ্টুকে। হঠাৎ মিষ্টুর চিৎকারে হুঁশ আসে কাব্যর। এই হাতির ভাতিজা, শোন বলছি, আমি মরে গেলাম গো। চুপ। মুখে আঙুল দিয়ে বলে কাব্য। মুখের উপরে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে কাব্য গালের চোখ পরে কাব্যর গালটা লাল হয়ে আছে। ইস, খুব জোরে মেরেছি। রাগ উঠলে যে কি করি না আমি। মিষ্টু কাব্যের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে, কাঁপা কাঁপা গলায়। কি করছেন? কাব্য গালে থাপ্পড়ের দাগে হাত রাখতে চোখ বন্ধ করে মিষ্টু। কি ব্যাপার? এই আমেরিকান অ্যানাকোন্ডাটা হঠাৎ বাংলা সিনেমার হিরো থেকে হিন্দি সিনেমার হিরো হলো কি করে? মিষ্টু কোথায় তুই? সরি সরি সরি। চোখে হাত দিয়ে কাব্যর ভাবি বলে ওঠে, আমি কিচ্ছু দেখিনি, আসি। কাব্যর ভাবি দৌড়ে চলে যায়, আর হঠাৎ ভাবির চিৎকারে কাব্য তাড়াতাড়ি মিষ্টির উপর থেকে বারান্দায় চলে যায়। হোয়াট এ বিগ ডেভিল! আমাকে এইভাবে ফেলে চলে গেল উঠে। কোমরটা মনে হয় ভেঙে গেল গো। ও জলহস্তিকে কি আর আমি নিতে পারি? বেটা বজ্জাত, তোর কপালে বউ নেই রে। ঠাডা পড়বে ঠাডা, শালা রাজাকার। দেখবি তোর বউ মরে যাবে, জীবনে নাতি নাতি মুখ দেখবি না। এই রে, কি বলে ফেললাম! এই বজ্জাত ডেভিলের বউ তো আমি নিজেই। হায় হায়, নিজের কথা নিজেকেই বললাম। মোনাজাত ধরেও আমার প্রিয় আল্লাহ আমার অভিশাপের লিস্ট থেকে এটা ডিলিট করে দাও না প্লিজ। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমাকে মেরে আমার ছেলে মেয়েদের এতিম করো না প্লিজ। না না না, মানে ফুটরি ছেলে মেয়েদের কথা বলছি আর কি। কাব্যর ভাবি হাসতে হাসতে রুমে যায়। কাব্যর ভাইয়া বিছানায় ল্যাপটপে কাজ করছিল। ভাবির হাসি দেখে বলেন, কি হয়েছে? এমন পাগলের মতো হাসছো কেন? তোমাকে বলা যাবে না গো। কেন? আর তুমি তো মিষ্টুর কাছে গিয়েছিলে, মেয়েটি এখনো কি কান্না করছে? না, তবে তোমার ভাই কাজটা কিন্তু মোটো ভালো করনি। এভাবে নতুন বউয়ের গায়ে হাত তুলে কেউ? সব হয়েছে
তোমার ওই ফুপির কারণে। নিজে দোষ করে এমন বানিয়ে বানিয়ে মিথ্যা বলবো আমাদের। উনি নাকি একটু পানি চেয়েছিলেন, তাই মিষ্টু তার হাত মুচড়ে দেখিয়েছে আর বলেছে যে যে নিজে হাতে পানি নিয়ে খেতে। সকালে খাবার নিয়ে কথা শুনিয়েছে বলে নাকি মিষ্টু এমন করেছে। আমি তো একটুও বিশ্বাস করিনি। এই মহিলাকে আমি খুব ভালো করে চিনি। বিয়ের পর আমার সাথেও তো কম করেনি। আমি তো সব মেনে নিয়েছি, কিন্তু মিষ্টু সব মেনে নেওয়া মেয়ে নয়। যা করেছে একদম ঠিক করেছে। ওই মহিলাকে উচিত শিক্ষায় মিষ্টু দিতে পারবে। কিন্তু কাব্য সব মেনে নেবে না, ও ফুপ্পিকে ভালোবাসে। কি বলতে চাইছো তুমি? একজন অন্যায় করবে, তার প্রতিবাদ কেউ করবে না? আরে আমি কি তা বলছি নাকি, তুমি একটু বেশি বুঝো। তুমি একটু মিষ্টুকে সাবধান করো, ফুপ্পির রাগটা অনেক বেশি মিষ্টুর উপর। তার জানি না, নিজে ডাইনিং মেয়েকে তো কাব্যর সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাবা তো ওনার বাড়াবাতে ছাই দিয়েছে। সেই রাগটাই এখন বাচ্চা মেয়েটার উপরে ঝাড়ছে। কিন্তু মিষ্টুও কম না, ওর সাথে লাগতে গেলে মজা দেখিয়ে দেবে। মেয়েটির কথা শুনে যা মনে হলো তোমার ফুপি মিষ্টুর কাছে কুপকাত হবে। ফুপ্পি জব্দ হলে তো তুমি বেশি খুশি হবে, তাই না? এনি ডাউট? ওইদিকে মিষ্টু, অবশেষে আমার পরাণের স্বামীর জন্য শরবত তৈরি। এই যে আপনার, হ্যাঁ আপনাদেরই বলছি। এখন আবার ভাববেন না যে আমি শরবতে কিছু করেছি। উনি তো আমার প্রাণের প্রিয় স্বামী, তার সাথে কি আমি কিছু করতে পারি? একদমই না। যা গরম পড়ছে না মিষ্টু, কাব্যকে দিতে যায় শরবত। গিয়ে দেখে কাব্য ফোনে কি যেন খুব মনোযোগ দিয়ে করছে। ওগো শুন, ও নো মিষ্টু, তোর তো এখন রেগে থাকতে হবে, না হলে সব শেষ। এই যে আপনি শরবত। ফোনের দিকে তাকিয়ে গ্লাস নিয়ে কাব্য বলে, তুমি কেন আনতে গেলে? কেন, আমি গ্রামের মেয়ে বলে কি আমার হাতে খাওয়া যাবে না? ওকে, খেতে হবে না আপনার। দিন, রেখে আসি। হাত বাড়িয়ে নিতে নিলে কাব্য মিষ্টুর দিকে তাকিয়ে মুখে দেয়, আর বাকিটা ইতিহাস। ওয়াক্তু ছি, কি জুস এটা! আল্লাহ মাথা ঘুরছে। কি খাওয়ালো এটা? বমি আসছে কেন? ছি। ইউ জীবাণু, ওয়াশরুমে যান। ছি। কাব্য দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে শুরু করে দেয়। বেচারা বমি করতে করতে অবস্থা খারাপ, আর এদিকে মিষ্টুর হাসতে হাসতে। এর মধ্যে নিশু আসে রুমে। কি হয়েছে ছোট ভাবি, পাগলের মতো হাসছো কেন? মিষ্টু নিশুর হাত ধরে নাচতে শুরু করে। ও নিশু, খুশির সংবাদ নিশু, খুশির সংবাদ। কিসের খুশি সংবাদ ভাবে বলো না? এর মধ্যে তাদের ভাবিও রুমে আসে। এসে তাদের এইভাবে নাচতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আমাকে একটু বলো না। ও ভাবি, সুখবর আছে গো, সুখবর বলে ভাবিকে নিয়ে ঘুরতে শুরু করলাম। আরে কি সেটা বলবে তো নাকি? ও ভাবি, আমি আজ খুব খুশি, আমি বাবা হতে চলেছি গো। কি? এমন চিৎকার করছো কেন? উফ। ওই মেয়ে, মাথা ঠিক আছে তোমার? কি এসব আজে বাজে কথা বলছো? আরে বাজে কথা বলবো কেন? এই যে শোনো, উনি কিভাবে বমি করছে, আর জানো ওনার নাকি মাথাও ঘুরছে। এই মেয়ে, কাব্য মাথা ঘুরছে তো তার সাথে তোমার বাবার সম্পর্ক হওয়ার কি সম্পর্ক? উফ, তোমরা কি জানো না? আমি তো ওনার স্ত্রী, তাই আমি তো হব নাকি? মানে? দেখো, এখন যদি আমার পেটের ভেতরে বাচ্চা হতো তাহলে তো উনি বাবা হতেন। সেইভাবে ওনার পেটে বাচ্চা হলে আমি তো বাবা হব। এইটুকু কি বোঝো না? কি? তার মানে তুমি বলতে চাইছো কাব্যর পেটে বাচ্চা হয়েছে, তাই তো? এই তো বুঝেছো। ভাবি কি বলছে এইসব? তা তুমি কি করে বুঝলে কাব্যর পেটে বাচ্চা আছে? আরে আমি জানি তো, সিনেমায় দেখায় না, নায়িকাদের মাথা ঘুরলে বমি করলে ডক্টর বলে মা হতে চলেছে, তাই এমন হচ্ছে। ও মা, তুমি তো দেখি অনেক কিছুই জানো। বলেই হাসতে থাকে। তখন কাব্য ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে যে ওরা হাসছে সব। রেগে মিষ্টুকে কিছু বলতে নিলেই, কনগ্রেস দেবরজি। কেন? কারণ তোমার একমাত্র বউয়ের মতে তুমি মা, আর মিষ্টু বাবা হতে চলেছে।
হোয়াট ননসেন্স, কি বলছো কি এসব? রেগে মিষ্টুর দিকে তেড়ে আসে। এই মেয়ে, প্রবলেম কি তোমার? হ্যাঁ, দেখুন এই সময় তো বমি করা ঠিক না, বুঝেছেন? কি বলছো কি এই সময় মানে? মানেটা আমি বলি দেবরজি, তোমার নাকি মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে। হ্যাঁ, কিন্তু মিস্টার সিনেমায় দেখেছে এগুলো। মা মা হওয়ার লক্ষণ, তাই তুমিও মা হতে চলেছো। কি তাই না? দাঁড়াও, মিষ্টুকে ধরতে গেলে মিষ্টু তাদের ভাবির পেছনে লুকিয়ে পড়ে। বেরিয়ে আসো বলছি, বিচ্ছু মেয়ে একটা। আমার জুসে কি মিশিয়েছিলে বলো? মানে কিসের জুস? সেটা তো এই পাঁজি মেয়েটা বলতে পারবে। কিসে যেন একটা জুস। ছি, কি বাজে খেতে গো। মিষ্টু কিসের জুস ছিল ওটা যে দেবরজি মা হতে চলেছে? আমাকে একটু রেসিপিটা দাও তো, আমিও তোমার ভাইয়ের উপর ট্রাই করবো। ওকে ভাবি, বেশি কিছু লাগবে না। প্রথম করলা, মূলা, আদা, লং, গোলমরিচ থেতলে রস করে নাও। তারপর ওতে 5 চামচ মরিচ, হলুদ, গরম মশলা ওগুলো দিয়ে মিক্স করে ওতে তেঁতুল পানি দিয়ে ভালো করে নেড়ে নাও, দেখবে রেডি। নিম পাতা দিলে আরও ভালো হতো, কিন্তু কিচেন ছিল না, তাই এভাবেই দিলাম। ছি, ওয়াক্তু, ওই দেখেছো ভাবি, আমি এত কষ্ট করে বানিয়ে খাওয়ালাম আর উনি কেমন করছে। তাই না? দাঁড়াও, এখন তোমাকে খাওয়াবো এটা। বলে ধরতে যায় আর মিষ্টু দৌড়াতে থাকে। কাব্য পেছন পেছন দৌড়াতে থাকে। দাঁড়া বলছি, একবার শুধু ধরি, তারপর বুঝবো মজা। আমাকে ধরতে পারলে তো। কাব্য ফুটবলের সাথে, অর্থাৎ কাব্য তার ফুপি শাশুড়ির সাথে খেলো ধাক্কা। মুটি ভরে নিচে পড়ে গেছে। ইস, বেচারা, ফ্লোরটা মনে হচ্ছে ভেঙে ফেলল। ধরে তুলতে চেষ্টা করছে মিষ্টু, কিন্তু এই হাতিকে কি আর মিষ্টু তুলতে পারে নাকি? মরে গেল গো, এই মেয়ের চোখের মাথা খেয়েছো। আমি শেষ গো। ফুটবল থুকু ফুপি, আমি ইচ্ছে করে ফেলিনি, সরি। ওরে আল্লাহ, রাক্ষসটা আসছে আমাকে ধরে ফেলতে, কাঁচাই খেয়ে ফেলবে। ভাগ মিষ্টু ভাগ, নিজে বাঁচলে বাপের নাম। আবারও দৌড় শুরু করে মিষ্টু। দাঁড়া বলছি, পপি কি হয়েছে তোমার? এখানে বসে আছো কেন? আচ্ছা, আমি পরে শুনছি। ওই মেয়েকে আগে ধরি। কাব্য, আমাকে এইভাবে দেখতে ফেলে চলে যেতে পারলো? কাব্য কি তাহলে মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছে? না, আমি তো কিছুতেই হতে দিতে পারি না। কাব্য আমার সোনার ডিম পাড়া হাঁস, একে কিছুতেই হাতছাড়া করতে পারি না। যত তাড়াতাড়ি সম্ভব টিনাকে ফিরিয়ে আনতে হবে। আর এই মেয়েটাও না হয়েছে বাপের মতো। কত করে বললাম বন্ধুদের সাথে এখন ঘুরতে যেতে হবে না, কাব্য দেশে ফিরছে, কিন্তু কে শোনে কার কথা? যাই গিয়ে একটা ফোন করি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে বলতে হবে। আমার কোমর। মিষ্টু দৌড়াতে দৌড়াতে একটা রুমে যায়, বিছানায় বসে পড়ে, হাঁপাতে বলে, উফ আল্লাহ, বেঁচে গেছি, না হলে এতক্ষণে ওই বজ্জাত রাক্ষস আফ্রিকান অ্যানাকোন্ডাটা আমাকে খেয়ে ফেলতো। এই রে, এটা কার পায়ের শব্দ? ভাল্লুকটারই তো মনে হচ্ছে। ও নো, মিষ্টু দরজাটাও তো বন্ধ করিসনি, ডাফার। উঠে দরজা লাগাতে গেলে কাব্য দরজায় হাত দিয়ে ধরে ফেলে। বন্ধ করতে না পেরে রুমে দৌড় দিল মিষ্টু। কাব্য তাকে ধরার জন্য পেছনে আসছে। দেখুন